প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। নিষিদ্ধ আওয়ামী লীগ এর আগেও অনেকবার নিষিদ্ধ হয়েছে। আমি নিশ্চিতভাবেই জানি যে আপনারা এটি নিয়ে বিচলিত নন। আপনাদের কোটি, কোটি সমর্থক রয়েছে, কোটি, কোটি কর্মী রয়েছে। আ সেটি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু মানুষ জানতে চায় আপনারা আসলে কি করছেন? যেহেতু আওয়ামী লীগের এখনো পর্যন্ত কোনো মুখপাত্র পর্যন্ত আ দেখি নাই, আ বা মানুষ দেখে নাই। সবকিছু মিলিয়ে মানুষের জানার অনেক কৌতূহল আছে যে আওয়ামী লীগ কিভাবে সংগঠিত হচ্ছে? তারা নিশ্চয়ই সংগঠিত, কিন্তু কিংবা পরিস্থিতি মোকাবেলার জন্য কি কাজ করছে? খালিদ মাহমুদ চৌধুরী। ধন্যবাদ সুলতানা আপনাকে এবং প্রফেসর হাবিবে মিল্লাত। তো আপনার আপনি যে কথাগুলো বললেন যে আওয়ামী লীগ কি করতেছে, আওয়ামী লীগ তো আছেই। আওয়ামী লীগের যে প্রয়োজনীয়তা আছে সেই জন্যই তো আপনি আমাদেরকে সংযুক্ত করেছেন। আওয়ামী লীগের কথা মানুষ শুনতে চায়, জানতে চায়। এই জন্যই তো আওয়ামী লীগ যে কত প্রাসঙ্গিক, আওয়ামী লীগ প্রাসঙ্গিক না হতো তাহলে তো আমাদেরকে আপনি এখানে যুক্ত করতেন না। এবং আওয়ামী লীগ তো যেটা আমি বারবার বলেছি অন্যান্য অনেক জায়গায়, যে আওয়ামী লীগ তো মানুষের হৃদয়ের মধ্যে আছে এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের মুখপাত্র। আজকে এই বাংলাদেশের মানুষের যে ভয়েসটা কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার কেউই নেই। আজকে দেশে যে সংকট চলতেছে, দেশে যে শত শত শিশু মারা যাচ্ছে, দেশে যে জ্বালানি সংকট, হাহাকার, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার কোনো পরিবেশ নাই, আপনার কোনো ঘরে বাইরে কোনো জায়গায় কোনো নিরাপত্তা নাই। এই কথাগুলো কে বলবে? এই কথাগুলোর জন্য কারা আছে? আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো কথা বলবে না। জনগণের পক্ষে কেউ কোনো কথা বলে না। সবাই জনগণকে নিয়ে তামাশা করে। আর মানুষ তো দেখেছে গত ১৫ বছরের দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোন উচ্চতায় চলে গিয়েছিল। আপনি তো আমেরিকায় আছেন। আপনি বেশি ফিল করবেন বাংলার মানুষের থেকে যে বাংলাদেশ কোন উচ্চতায় ছিল। সেখান থেকে আজকে কোথায় নেমে গেছে। এই বাংলাদেশ তো একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। এই দখলদার ইউনূস দেখেন আপনি ১৮ মাসে সে শত শত না হাজার কোটি টাকা লুট করে চলে গেল। এই যে 450 কোটি টাকা, 4.5 কোটি টাকা সে তার ব্যাংকের টাকা লুট করলো। প্রায় 650 কোটি টাকার মতো সে ট্যাক্স ফাঁকি দিল। ম্যান পাওয়ার ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য সে করায়ত্ত করলো। এবং এই যে গ্রামীণ ব্যাংক এটা সরকারের টাকায় ব্যাংক হয়েছে, জনগণের টাকায় ব্যাংক হয়েছে। সেই ব্যাংক নিজস্ব সম্পত্তিতে পরিণত করে ফেলল। এখন যারা আছে একই ধারাবাহিকতা। এই দেশে জুলাই সন্ত্রাস তো হয়েছেই হচ্ছে দেশটাকে লুট করার জন্য। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি শুরুতেই বলছিলেন যে বারবার ফিরে এসেছে। তা আমি বলি যে আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, বাংলার মানুষ ম্যান্ডেট দিয়ে বাংলার একক দলে পরিণত করেছে আওয়ামী লীগকে। ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান নিষিদ্ধ করেছিল, বঙ্গবন্ধুর খুনিদের যুদ্ধ অপরাধীদেরকে লেলিয়ে দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, তার পরিণাম কি হয়েছে দেখেছে। এরশাদ সাহেব ফ্রিডম পার্টি গঠন করে আওয়ামী লীগরা ধ্বংস করতে চেয়েছিল, এরশাদের পরিণতি তাই হয়েছে। 15ই ফেব্রুয়ারি নির্বাচন 1996 সালে বঙ্গবন্ধুর খুনিদেরকে খালেদা জিয়া নিয়ে এসেছিল, তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। এবং 2001 সালের পরে শাহেক আব্দুর রহমান বাংলা ভাই সংসদ সদস্য থেকে হত্যা, 21 আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তার পরিণতিও তারা দেখেছে। আজকে জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে যা ঘটনা ঘটানো হলো, আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দুঃসাহসতা দেখিয়েছে, এর পরিণতি ওর জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ কখনো শেষ হওয়ার দল না। যেই দল হৃদয়ের মধ্যে থাকে, যেই দলকে মনে করে আমাদের মুখপাত্র জনগণ, বাংলাদেশ এই আওয়ামী লীগের নেতৃত্বেই প্রতিষ্ঠা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই আওয়ামী লীগকে তার নিষিদ্ধ করার অর্থ কি? তারা মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। তারা ৭২-এর সংবিধান পড়তেছে কেন? কারণ ওইটা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সংবিধান অর্জিত হয়েছে। তারা মুছে ফেলতে চায়। বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কথা বলে কেন? বঙ্গবন্ধুর পরিবার হচ্ছে এই মানুষের হৃদয়ের মধ্যে, কারণ এই পরিবারের রক্তের বিনিময়, ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই জন্য বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে তারা বলে। বঙ্গবন্ধুর পরিবার হচ্ছে বাংলার মানুষের আপন ঠিকানা। ৩২ নম্বর পুড়িয়ে দিয়েছে কেন? ভেঙে দিয়েছে কেন? কারণ ওইটা হচ্ছে আমাদের বাতিঘর।
ওইটা হচ্ছে বাংলাদেশের ঠিকানা। তো এই যে কথা, আওয়ামী লীগ এর মধ্য দিয়ে আওয়ামী লীগ জেগে উঠবে ফিনিক্স পাখির মতো, এবং যেহেতু আওয়ামী লীগ মানুষের হৃদয়ের মধ্যে আছে, আওয়ামী লীগ যথাসময় স্বমহিমায় বাংলাদেশে আবার এগিয়ে নিয়ে যাবে। হুম। এখানে একজন একটা মন্তব্য করেছেন, লিডার, আমি এই কথাটা ধরে হাবিবে মিল্লাদের কাছে যেতে চাই, যে অতীতের কথা বাদ দিন, বর্তমান পরিকল্পনায় বলুন। নিশ্চয়ই বর্তমান পরিকল্পনা দরকার, কিন্তু আমি বলি যে হাবিবে মিল্লাত বলবে, যারা বলে অতীতের কথা বাদ দেন, এরা হচ্ছে আরেক ধরনের মানে মতলববাজ, বর্ণচোরা। এরা অর্ধেক আওয়ামী লীগ, আবার পক্ষে কথা বলে, ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করে। আমরা মুক্তিযুদ্ধের গৌরবগাথা অতীতকে ভুলে যাব কিভাবে? আবার বঙ্গবন্ধুর 23 বছরের লড়াই সংগ্রাম, 14 বছরের জেল জুলুম, হুলিয়া, ফাঁসির মঞ্চ, এগুলো ভুলে যাব কিভাবে? 30 লক্ষ শহীদকে ভুলি কিভাবে? আমরা 15ই আগস্টের যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো কিভাবে, আমরা 21শে আগস্ট কিভাবে ভুলে যাব? এরা এই দখলদার ইউনুস, এই বর্তমান রেজিম, এই জুলাই সন্ত্রাসীরা এগুলো ভুলে যেতে পারে। এরা ভুলে, কার পক্ষ থেকে এইসব কথাবার্তা বলে, ভুলে যাওয়ার কথা বলে? আবার ধরেন, অভিজ্ঞতা তো একটা বড় মূল্যবান জিনিস। যেভাবে করে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করা হয়েছে এবং যেভাবে আওয়ামী লীগ বারবার করে ফিরে এসেছে, ওই একই পথ ধরেই তো আসতে হবে। ফলে ইতিহাসটা ভুলে গেলে কেমন করে চলবে, হাবিবে মিল্লাত? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ খালেদ মাহমুদ চৌধুরী ভাইকে। ইতিহাস ভোলা যাবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতেই হবে। আমি একটা ইতিহাসের কথা উল্লেখ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর আত্মস্বীকৃত খুনিরা, তারা খন্দকার মোস্তাক আহমেদ, তাদেরকে ইনডেমনিটি দিল এবং পরবর্তীতে জিয়াউর রহমান সেটা আইনে পরিণত করল। আপনি চিন্তা করে দেখেন, তার প্রায় 48-47 বছর পরে বা 45 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করলো জুলাইয়ের 1 তারিখ থেকে 2024-এর ওই আইন হওয়া পর্যন্ত সকলকেই হত্যা, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন, লুটতরাজ, ভাঙচুর সবকিছুর ইনডেমনিটি দিল। এবং দেখেন ইতিহাসের ব্যাপারটি, জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, তিনি কিন্তু সেটা আইনগত বৈধতা দিলেন। এটা ইতিহাসের পুনরাবৃত্তি। এখন খালেদ ভাই যে কথাটি বলছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি তো অন্যভাবেও হতে পারে বা হবে বলে আমি বিশ্বাস করি। সেটি হচ্ছে, এই যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, তাদের কিন্তু পরবর্তীতে সেই ইনডেমনিটি বাতিল করে তাদেরকে কিন্তু আইনের আওতা আনা হয়েছে এবং প্রায় সবাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কেউ কিন্তু মাপ পায়নি। তেমনি ভাবে এই জুলাই যারা আন্দোলন করেছে, যারা হত্যা করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, ঘরবাড়ি ভেঙেছে, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করেছে, লুটতরাজ করেছে, তাদের যে ইনডেমনিটি দেওয়া হলো আজকে, ইতিহাস নিশ্চয়ই ঘুরে আসে এবং তাদেরকেও একদিন তাদের কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে। এবং আপনি যদি গত 29শে ডিসেম্বরে একটি রিপোর্ট বেরিয়েছে হিউম্যান রাইটস কমিশনের স্পেশাল র্যাপোর্টিয়ারের পক্ষ থেকে বা তার সিগনেচার করা, সেটিতে স্পষ্ট উল্লেখ করা আছে, যেমন উল্লেখ করা আছে আওয়ামী লীগ ব্যান করা যাবে না, কারণ এতে মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, মানুষের সামাজিক অধিকার বিঘ্নিত হয়। তেমনি ভাবে উল্লেখ করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে কোর্টে বিচার করা হয়েছে, অনেকগুলো দেখে বলা হয়েছে এটা কোনো নিউট্রাল কোর্ট না এবং আইন পরিবর্তন করে এটা করা হয়েছে। কিন্তু আসল যে কথাটি, যে ধারাবাহিকতায় বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে এই যে ইনডেমনিটি দেওয়া, যে অপরাধ করবে তার বিচার না করে তাকে মুক্তি দেওয়া, ইতিমধ্যেই কিন্তু কথা শুরু হয়ে গেছে। সুতরাং আপনাদের আমাদের মনে করার কোনো কারণ নেই আজকে একটা পার্লামেন্টে ইনডেমনিটি আইন পাশ করলাম, যে দিনটিতে আওয়ামী লীগের অধ্যাদেশটি আইনে পরিণত হয়েছে 7ই এপ্রিল, সেই একই দিনে এই ঘটনাটি ঘটেছে। যেহেতু আওয়ামী লীগ নিয়ে আমরা বেশি চিন্তিত ছিলাম, সেহেতু একই দিনে দুটো কালো আইন পাশ হয়েছে একসাথে, সে ব্যাপারটি আমরা ভুলে গেছি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু কথা শুরু হয়েছে। যখন ওই একই অর্গানাইজেশন ইউএন হিউম্যান রাইটস কমিশন যখন ফেব্রুয়ারি 2025-এর 12 তারিখে একটি রিপোর্ট বের করে, তাতে কিন্তু আওয়ামী লীগের সম্বন্ধে অনেক কথা ছিল যেটা হয়তো বা অনেকাংশে গ্রহণযোগ্য ছিল না বা অনেকাংশে আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। কিন্তু এবার মাত্র কয়েক মাসের ব্যবধানে
তারা যে রিপোর্টটি বের করেছে তাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা সুস্পষ্টভাবে নাম্বার উল্লেখ করে বলেছে যে অগস্ট 2024 থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত 2025-এর 4 লক্ষ লোককে গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী। এবং ওই নভেম্বরের শেষ দিনতে 30 থেকে 35,000 ছিল মানুষ জেলে ছিল, যাদের জামিন দেওয়া হয় নাই, তাদের বিচার করা হয় নাই, তাদের বিচারের প্রক্রিয়া শুরু করা হয়নি। এবং তারা এটাকে অবশ্যই সরকারের কাছে জানতে চেয়েছিল, কিন্তু সরকার তাদের উত্তর দেয়নি। এই কারণে সরকার চিঠিটা গায়েব করে দিয়েছিল। নতুন সরকার আসার পর চিঠিটা আসলে জনসমক্ষে এসছে। তো এই জন্য বলছি যে যে যত কথাই বলুক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, এক সময় জবাবদিহিতার আওতায় আসতেই হবে। এটাই রূঢ় বাস্তবতা, এটাই ইতিহাস। জি, জনাব খালেদ মাহমুদ চৌধুরী, এখানে একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন করার সুযোগই পাচ্ছি না। অসংখ্য কমেন্টস আসছে, আপনাদের কাছে প্রশ্ন আছে, আপনাদেরকে অনেক সাহস দিচ্ছে। যেমন একজন বলেছেন যে আওয়ামী লীগ আমাদের বাপ দাদাদের দল, আমিও আওয়ামী লীগ করি, আমার সন্তানরা আওয়ামী লীগ করবে, জয় বাংলা জয়। এরকম অসংখ্য কমেন্টস এখানে আছে। এর মধ্যে থেকে একটা কমেন্টস একটু পিক করলাম আমি। বলবেন কি, আপনাদের দুজনের কাছে প্রশ্নটি রেখেছে যে বিএনপির এই দুঃসাহস যোগানদাতা কে? মানে এই যে নিষিদ্ধ করলো আওয়ামী লীগকে, এর যোগানদাতা কে? এবং আওয়ামী লীগে এখনো 35% গুপ্ত জামাত শিবির আছে, আপনারা কি একমত কিনা? খালিদ মাহমুদ চৌধুরী। দেখেন, আওয়ামী লীগ তো স্রোতের বিরুদ্ধেই সবসময় রাজনীতি। 49 সালের পর থেকে আপনি যদি আওয়ামী লীগের ইতিহাসটা যদি দেখেন উনি, বা আমরা যদি দেখি, তাহলে কি দেখবে? আওয়ামী লীগ কি কখনো স্রোতের পক্ষে ছিল? সব সময় স্রোতের বিপক্ষে ছিল। আমরা যখন 2008 সালের কথা, 15 বছরের কথাই তো আলোচনা হচ্ছে বেশি। 2008 সালের যদি আমরা নির্বাচনের পরে যে দায়িত্ব গ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করলেন, মাত্র 1 মাসের মাথায় বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়ে এই সরকারকে ফেলে দেওয়ার একটা মহা পরিকল্পনা, দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী মোকাবেলা করেছেন। তার বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল যুদ্ধ অপরাধের বিচার করতে হবে। হাবিবে মিল্লাত যেটা বলল যে 45 বছর পরে সেই ইনডেমনিটি দিয়ে রক্ষা করা যায়নি, সেই মামলার রায় কার্যকর করার ম্যান্ডেট 2008 সালে 29শে ডিসেম্বর আওয়ামী লীগকে, মহাজোটকে দিয়েছিল। সেটা বাস্তবায়ন করা এবং বাংলাদেশ যে দারিদ্রতা, যে মিলেনিয়াম গোল যেটা আমাদের 2014 ছিল, সেই দারিদ্রতাকে জয় করার, টার্গেটকে অ্যাচিভ করার, এতগুলো নিয়ে আওয়ামী লীগের দেশ পরিচালনা করতেছে। আওয়ামী লীগ কখনো হানিমুনে ছিল না। এবং সেটা আমরা এই অ্যাচিভমেন্ট, মিলেনিয়াম গোল 1 বছর আগে আমরা করেছি। এবং এর মধ্যে দেখেন পদ্মা সেতু, যে দক্ষিণাঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল, সেই দক্ষিণাঞ্চলকে যুক্ত করার জন্য পদ্মা সেতু প্রকল্প কি ধরনের ষড়যন্ত্র হয়েছে, এই জুলাই সন্ত্রাসীর হোতা দখলদার ইউনুস তারা করেছে। এবং আজকের যে ইউনুসের ধারাবাহিকতা যে এসেছে, তার মা নিজেই আপনার হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের কাছে চিঠি লিখেছিলেন পদ্মা সেতুর মানে যে অর্থায়ন না করার জন্য। তো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা গেছি। তো কাজে আওয়ামী লীগ সবসময় প্রতিকূলতার মধ্যে ছিল, এবং এই যে প্রতিকূলতা যারা ছিল তারাই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, নির্মূল করতে চায়। 15ই আগস্ট হত্যাকাণ্ড ঘটাতে চায়, 21শে আগস্ট, 5ই আগস্টের জুলাই সন্ত্রাসে যে গণহত্যা চালানো হয়েছে, এরা তারাই। আর আওয়ামী লীগ হচ্ছে বটবৃক্ষ। আওয়ামী লীগ 7.5 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কেন? এই দেশ মাতৃক এই সোনার বাংলা করতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের জন্য না, সবার জন্য। এবং তাদের মধ্যে যারা চিহ্নিত অপরাধী বলা হয়েছিল, যারা হত্যা, খুন, রাহাজারি, অগ্নিসংযোগ, ধর্ষণ, গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচার হবে দালাল আইনে, এবং সেই বিচারের কার্যক্রম চলছিল। আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, কারণ বঙ্গবন্ধুর খুনিরা চলছিল। কাজে যারা বলে গুপ্ত হত্যাকারী, আওয়ামী লীগের তো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় লালন করে, আওয়ামী লীগ হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা লালন করে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিতে চায়, দেশপ্রেমের আদর্শ। এই দেশপ্রেমের আদর্শ আমরা তো চাই বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষের ছায়াতলে আসুক। এই আদর্শ মেনে যদি আপনি সুলতানা আওয়ামী লীগ করতে চান, আমি তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাধা দিতে পারি না, কিন্তু এটাকে মানতে হবে। আমার সোনার বাংলা আমাকে মানতে হবে, 72-এর সংবিধান মানতে হবে। এগুলোকে না মানে কি কেউ আওয়ামী লীগ করেছে?
আর আওয়ামী লীগের ভিতরে, আওয়ামী লীগের 5ই আগস্ট কি আওয়ামী লীগের ভিতর থেকে কোনো ষড়যন্ত্র হয়েছে? না, এখানে তো সরকারের একটা মেকানিজম বিশ্বাসঘাতকতা করেছে। যেভাবে নবাব সিরাজউদ্দৌলাকে তার প্রধান সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করার মধ্যে যে মির্জাফর নামটা বিশ্বাসঘাতকতার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, একইভাবে এখানেও বিশ্বাসঘাতকতা হয়েছে। 24-এর 5ই আগস্টের 11:30 পর্যন্ত ঢাকা শহরে আমি চলেছি। ঢাকা শহরে কোনো ধরনের এই ধরনের বিক্ষোভ ছিল না। আমি কোথাও 200 মানুষের সমাবেশ দেখি নাই। সেখানে ভিতর থেকে সরকারের মেকানিজম বিশ্বাসঘাতক। যে ভলকাত্তুর বলেছে না, জাতিসংঘের যেই এই মানবাধিকার নিয়ে কাজ করে আমাদের প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, তিনি বলবেন এই মানবাধিকারের যে প্রেসিডেন্ট ইউএন এর, তিনি কি বলেছেন যে আমেরিকাকে বাংলাদেশ সেনাবাহিনীকে থ্রেট করা হয়েছিল এবং সেই থ্রেটে পা দিয়েছে এবং ভবিষ্যতে এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব যাদের দায়িত্ব রক্ষা করার দায়িত্ব, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা আঘাত করেছে, তাদেরকে প্রতিহত না করে সরকারের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, ভবিষ্যতে ইতিহাস ফিরে আসবে। যে হাবিব মিল্লাত বলল, ভবিষ্যতে যারা এই সংবিধানের বিরুদ্ধে গিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। কাজেই এইসব কথাবার্তা গুপ্ত ছিল, অমুক ছিল, আওয়ামী লীগে ফিরে আসবে, এগুলো কোনো কথা না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের মধ্যে গুপ্তচর ভিত্তি করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ একটা আদর্শিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ কোনো ক্লাব না যেখানে যে আসলো সেখানে সদস্য লাভ করলো। এখানে আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমাদের একটা ঘোষণাপত্র আছে, আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। পৃথিবীর কোন দেশে ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে? কাজেই আওয়ামী লীগের একটা ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্র আলোকে আওয়ামী লীগ চলে। আওয়ামী লীগ করতে হলে সেটা মেনে নিয়ে চলতে হবে। কাজেই এগুলো অবান্তর কথা বলে লাভ নাই। জি, এমনিতে আমি যেটা শুনতে পাই ডক্টর হাবিবে মিল্লাত, যে আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে পুরো বাংলাদেশের পরিস্থিতি, আওয়ামী লীগের সঙ্গে যা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে যা হয়েছে এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে এখন এই মুহূর্তেও যা হচ্ছে, এগুলো তুলে ধরার চেষ্টা আপনারা করছেন। কি কি উদ্যোগ আপনাদের আছে? কারণ বিষয়টি শুধুমাত্র তো ওই দেশের রাজনীতি নয়, এর মধ্যে আন্তর্জাতিক অনেক চক্রান্তও আছে, কিছুটা খালিদ মাহমুদ চৌধুরীও বলেছেন। তো সেই জায়গাগুলো আপনারা কিভাবে করে হ্যান্ডেল করছেন? আওয়ামী লীগের শক্তি হচ্ছে আওয়ামী লীগের ত্যাগী কর্মী বাহিনী, এটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি। তবে রাজনীতির ভাবধারা পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দেশে আন্দোলন করে হয়তোবা আগের মতো সফল হওয়া সম্ভব হয় না সবসময়, বিভিন্ন দেশে আপনারা দেখেছেন। এর কারণটি হচ্ছে এই পৃথিবীতে যারা মোড়ল বা যারা নেতৃত্ব দেন বলে ধারণা করা হয়, তারা চান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদের কন্ট্রোল রাখার জন্য বিভিন্ন দেশকে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে সরকার পরিবর্তন ঘটান। একসময় 70 দশকে 60-এর দশকে তখন হয়তো নেতাদের মেরে ফেলা হতো গুলি করে, কিন্তু এখন আর নেতাদের গুলি করে মেরে ফেলা হয় না। এখন হয়তো 2-1টা হয়, কিন্তু বাকিগুলোকে অর্থনৈতিক চাপে ফেলে বা আন্দোলন করে বা বিপ্লবের নাম বলে করে ফেলা হয়। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে মানুষকে সত্যটি তুলে ধরা। আপনি যদি আপনার পক্ষ থেকে আসল সত্যটি কোনটি সেটা যদি না তুলে ধরেন, তাহলে মানুষ কে বুঝবে বলেন? কয়জন আমেরিকান কিংবা ইউরোপিয়ান কিংবা ভারতীয় প্রভাবশালী যারা ডিসিশন মেকার, তারা বাংলাদেশ নিয়ে এতটা চিন্তা করে, বাংলাদেশ নিয়ে এতটা তাদের চিন্তা ভাবনার মধ্যে আছে? যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা রিপোর্ট হয়, আমি অন্তত 150 MEP'র সাথে যোগাযোগ করেছি, তার 90% বেশি বলেছে যে আমি আসলে বাংলাদেশ সম্বন্ধে কিছু জানি না। কিন্তু তাদের রিপোর্টটি যখন আসে তখন বাংলাদেশ সম্বন্ধে এক পেশি রিপোর্ট আসে, আমাদের পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন। এর কারণটি হচ্ছে তাদের অফিসে যে কয়জন কর্মকর্তা কর্মচারীরা রিপোর্টটি তৈরি করেন এবং সেটি দেখেন মাত্র কয়েকজন, এবং তারা যেভাবে রিপোর্টটি তৈরি করেন সেটা ইউ বলেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলেন, কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন বলেন, ইন্টার পার্লামেন্ট অ্যাসোসিয়েশন বলেন, এই রিপোর্টগুলো তৈরি হয়ে যায়। সুতরাং আমরা যদি তাদের কাছে সঠিক তথ্যটি না পৌঁছাতে পারি তাহলে তারা সঠিক বুঝতে পারবেন না। এই যে আমি একটু আগে আপনাকে 29শে ডিসেম্বরের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টের কথা বললাম, এটা যে এমনি এমনি আসছে তা না, কিন্তু তারা যেমন প্রথমভাবে বলেছিল 1400 মানুষ মারা গেছে, তারা বলেছিল আওয়ামী লীগ সরকার এই গণহত্যা চালিয়েছে, পরবর্তীতে কিন্তু তারা
টোনটা চেঞ্জ করে আওয়ামী লীগের পক্ষে অন্তত 70% মতামত দিয়েছে। তো সুতরাং এই কাজগুলি দলের পক্ষ থেকে বিভিন্ন জন করে যাচ্ছেন এবং তার ফলাফল আমরা কিছুটা পাচ্ছি। কিন্তু এ কথাও সত্য যে দেশে কিছু করতে হলে, দেশে আন্দোলন সংগ্রাম বলেন বা যে কোনো শক্তি প্রদর্শন করতে হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সেই 5ই আগস্ট পরবর্তী একটা প্রকাশ্য নেতৃত্বহীন একটা শূন্যতার মধ্যে পড়েছিল, বিপর্যস্ত হয়ে পেয়েছিল, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, বিশেষ করে মব ভায়োলেন্সের মাধ্যমে, মব লিঞ্চিং এর মাধ্যমে যে প্রায় 500 আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 240 জনের 41 জনের বেশি কারাগারে হত্যা করা হয়েছে বিনা চিকিৎসায়, 2 জন সিনিয়র নেতাও আছেন তার মধ্যে। এবং আপনি দেখুন সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, আপনি দেখুন নারী শিশুর প্রতি নির্যাতন, একটা ভয়ের পরিস্থিতি, আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল বাংলাদেশে। সেই অবস্থায় এবং আওয়ামী লীগের প্রায় 2 কোটি মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল। কেউ হয়তো নিজের গ্রাম থেকে পাশের গ্রাম, পাশের জেলা বা অন্য কোথাও চলে গেছে বা দেশের বাইরে চলে গেছে। তাদেরকে তো বাস্তবতার নিরিখেই চলে যেতে হয়েছে এবং সেটা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আপনাকে বলি, আমাদের দেশের যে এই অবস্থাটি শুধু আমাদের দেশে হয়েছে তা কিন্তু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। ইরানে হয়েছে 50 বছরেরও আগে, সিরিয়া, লিবিয়া, ইরাক বা আফ্রিকার দেশগুলোতে এই ধরনের ঘটনা 20, 25, 30 বছর আগে ঘটেছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ 5 তারিখে ক্ষমতাচ্যুত হয়, 15 তারিখে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ফুল দিতে 32 নম্বরে যায়, শ্রদ্ধা জানাতে যায়। ইতিহাসে বিরল। ওইসব দেশে 5-10 বছর লেগেছে রাজপথে ডেমনস্ট্রেশন করতে। আমাদের মিছিল যতই ছোট হোক, আমাদের স্লোগান যতই কম লেখা হোক, 2-3 মাসের মধ্যে কিন্তু শুরু হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। এবং এই আওয়ামী লীগের শক্তিগুলোকে যদি এক করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে একসাথে নিয়ে আসা যায়, বাংলাদেশে সত্যিকার অর্থে আওয়ামী লীগের সামনে কেউ কোনোদিন দাঁড়াতে পারেনি, ভবিষ্যতেও দাঁড়াতে পারবে এটা আমি বিশ্বাস করি না। তবে আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থায় চলবে। আজকে দেখেন একমাত্র দল আওয়ামী লীগ, যে দল কখনো নির্বাচনী জয়ী হয়ে ছাড়া ক্ষমতায় আসেনি। কিন্তু বাংলাদেশে যে সরকারগুলো পরিচালিত হচ্ছে, যে দলেরই হোক না কেন, এখন পর্যন্ত তারা প্রথমে বন্দুকের নলে ক্ষমতায় এসছে, তারপরে যেন তেন নির্বাচন করে এসছে। সুতরাং আওয়ামী লীগ যাই করুক না করো, এবং এই বিপর্যয় থেকে উদ্ধার পাওয়ার জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে সাথে নিয়ে করবে। জি, খালিদ মাহমুদ চৌধুরী। আরেকটা হাবিবে মিল্লাদের সাথে সাপ্লিমেন্টারি করি, সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে জুলাই তো আন্দোলন না। আপনি দেখেন এটা সন্ত্রাস, সে তো সন্ত্রাস। এই যে আবু সাইদ মুগ্ধকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। এবং আপনি দেখেন কোটা না মেধা বলা হয়েছিল, দিল্লি না ঢাকা, আপনি মিলান বিষয়গুলো। এবং তারা তো শেষ পর্যন্ত বলেছে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলেছে, মানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বলেছে। কিন্তু তারা তো ছলচাতুরী মানুষকে বোকা বানিয়েছে, ঠকবাজি করেছে। এই যে বোকা যে মানুষকে যে বোকা বানিয়েছে, এটা তো একদম দিবালোকের মতো এখন পরিষ্কার। তো এই জিনিসটা, এটা দিয়েই তো মানুষের আবেগকে তাড়িত তারা করেছে। ফলে এই জিনিসগুলিকে আপনারা তুলে ধরতে পারছেন একেবারে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ পর্যন্ত? না, সাধারণ মানুষ, আপনি সুলতানা, আপনি বাংলাদেশের পথে প্রান্তরে যান, আপনি কি বলতেছেন? বাংলাদেশের 90% কেউ তো বলে 90, আমি 90% না, যারা এই বর্তমান রেজিমকে সমর্থন করে তারা পর্যন্ত বলতেছে যে শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম, আগে ভালো ছিলাম। কেন বলতেছে? এই যে মাইলের পরে মাইল ফিলিং স্টেশনে তেল নিতার জন্য লাইন ধরছে, মোটরসাইকেলের মধ্যে মশারি টাঙিয়ে রাত্রি যাপন করছে, এটা তো 15 বছরে দেখেনি বাংলাদেশের মানুষ। এই যে বিদ্যুতের খাম্বার কথা যে আমরা শুনেছিলাম 2001 সালে 2005 সাল 6 সাল পর্যন্ত, সেই খাম্বা তো মানুষ ভুলে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনা দিয়েছে, বিনামূল্যে বই শেখ হাসিনা দিয়েছে, বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করেছে, কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। আপনার যোগাযোগ ব্যবস্থা টেকনাফ থেকে তেতুলিয়া, আপনি রেল নেটওয়ার্ক, আকাশ পথ বলেন, নৌপথ বলেন, আপনি সড়ক পথ বলেন, আপনি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। খালিদ ভাই, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে। স্মার্টফোন, আপনি এমন কোন গ্রাম নাই। আমরা যখন স্কুলে পড়েছি তখন ঢাকার ছাত্রছাত্রীরা যেই সুযোগ সুবিধা পেত বা শহর অঞ্চলের আমরা মফস্বলের ছাত্ররা সেটা পেতাম না। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যেই লেখাপড়া হয়, আজকে হার্ভার্ডে যে লেখাপড়া হয়,
আমার জেলা পর্যায়ে ইউনিভার্সিটিগুলো যে লেখাপড়া হয় তারা একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে। এটা কে করেছে? এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে আওয়ামী লীগ, দেশরত্ন শেখ হাসিনা। কাজেই এই যে আপনি বললেন যে মানুষকে বুঝতে পারে, আমরা বলবো কেন মানুষকে? মানুষ তো অনুভব করছে। জি। আওয়ামী লীগের অনুপস্থিতিটা মানুষ প্রতিনিয়ত অনুভব করছে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে আমিও সেরকমই খবর বাংলাদেশ থেকে পাই। কারণ আ লোকে বলে এরকম যে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রের ভরকেন্দ্র। তো আওয়ামী লীগ এখন নিজেকে অনুপস্থিত করে রেখেছে। ভরকেন্দ্রটাই মানে ভারসাম্যটাই দেশের নষ্ট হয়ে গেছে। কিন্তু ধরেন আপনি শুরুতে বলছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সময়ে গত ১৫ বছরেই ১৬ বছরেই আওয়ামী লীগের শাসনামলে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে। একথা কেউ অস্বীকার যেমন করতে পারবে না, আবার অনেক ষড়যন্ত্র মানুষ দেখতেও পায়নি কারণ আগেই নস্যাৎ করে দেয়া হয়েছে। বা সরকার সেই ক্যাপাসিটি, তার সেই কৌশল কিংবা তার সেই দক্ষতা দিয়ে ওগুলোকে মানে বাস্তবায়ন করতে দেয়নি। এটি ঠিক। কিন্তু আপনারা কি একটা মূল্যায়ন করতে পেরেছেন যে এইবার মানে এই জুলাইয়ে তারা কেমন করে সফল হলো? কি এর প্রেক্ষাপট ছিল? মূল কারণটি কি ছিল? আপনাদের কোন ঘাটতির কারণে তারা সফল হলো? যেভাবে করে আপনারা যেই দক্ষতার সঙ্গে আগের ষড়যন্ত্রগুলো মোকাবেলা করেছিলেন, এবার কেন ব্যর্থ হলেন? না, আমরা ব্যর্থ হইনি। আপনি ওকে। দেখেন, আপনি যেটা বলছেন যে এই যে মেট্রো রেল পুড়িয়ে দিল কেন? গার্মেন্টস গুলো সব বাংলাদেশের সব গার্মেন্টস গুলো পুড়ালো কেন? আপনি খেয়াল আছে হলি আর্টিজানের কথা? হলি আর্টিজানে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সে কারা? সব ইটালিয়ান বায়াররা, সব ফ্যাশন গ্রুপের যার সঙ্গে ব্যবসা এবং হচ্ছে আমাদের মেট্রো রেলের যে ইঞ্জিনিয়াররা জাপান থেকে যারা এসেছে তাদেরকে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটা হয়েছে। কেন? মেট্রো রেল যেন না হয় এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্প যেন ধ্বংস হয়ে যায়। এই দুইটা যদি হয়ে যায় তাহলে একটা বড় ধরনের বিক্ষোভ তৈরি হবে। এই টার্গেট, কিন্তু তারা তখন সেটা সফল হতে পারে নাই, কিন্তু এখন হয়েছে। আমি যেটা বলেছিলাম যে এটা তো ভিতর থেকে আমার দল আওয়ামী লীগ তো ছিল এবং দেখেন বিশ্বাসঘাতকতা কোথায়? আমরা যখন হচ্ছে দলীয়ভাবে সংগঠিত, যেমন পহেলা আগস্টে যখন আমরা শোক র্যালি করব, যে র্যালিতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করার কথা, সেটা কিন্তু আমাদের যে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে সেটা করা হলো যে বড় ধরনের সহিংসতা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন না, আমি সহিংসতা চাই না যদি এরকম হয়। সেটা আমরা কিন্তু সাংগঠনিকভাবে সেটা বন্ধ করে দিলাম। দেখেন, এটা তো ওই যে বললাম ভিতর থেকে ছুরিকাঘাত করা হয়েছে। এটা সরকারের মেকানিজমের মধ্য দিয়ে ছিল। কাজেই সরকারে যেমন আমাদের সঙ্গে পুলিশ সদস্যরা তারাও তো সরকারের পার্ট। তারাও তো রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। আমি আপনাকে বলেছি পুলিশ সদস্যরা শেষ পর্যন্ত জীবন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেছে। আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করেছে এই যাদের হাত ধরে বাংলাদেশটা ডেভেলপ হয়েছে তারা চেষ্টা করেছে এই ডেভেলপ কান্ট্রিটা যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু ওই যে মানবাধিকার সংস্থার যে হুমকি, সেই হুমকি আমাদের এই সশস্ত্র বাহিনীকে আমাদের পর্যদস্ত করে দিয়েছে। আচ্ছা, সেনাবাহিনী যে সঠিক ভূমিকা রাখতো, সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। আমরা সেনাবাহিনীকে কেন রেখেছি? বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কিন্তু সেখানে যারা দায়িত্বে ছিলেন, আমি সমগ্র সেনাবাহিনীর কথা, সশস্ত্র বাহিনীর কথা, যারা দায়িত্বে ছিলেন, যারা কমান্ডিং দায়িত্বে ছিলেন, তারা সেই জায়গাটায় দুর্বলতার পরিচয় দিয়েছেন। তারা তারা সেই ইউএন এর যেই মানবাধিকার সংস্থার চেয়ারম্যানের সেই থ্রেট, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন, যার পরিণতিতে আজকে বাংলাদেশ অন্ধকারে তলিয়ে গেছে। যে খালিদ ভাই আমার আমার মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। ৩ তারিখে ৩ আগস্ট আপনাদের একটা মানে শেখ হাসিনা নিজে একটা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেটি কেন বাতিল হয়েছিল? এটুকু কি একটু বলতে পারেন আমাদেরকে? সেটিও কি এরকম কোনো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে বাংলাদেশে যেই তারা হত্যাকাণ্ডটা শুরু করেছিল, যেটা আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যে আমরা পেলাম যে 7.62 কোথা থেকে এলো? তারা যে শিশুকে হত্যা করলো, ব্যালকনিতে একজন বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে শিশু, তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। টার্গেট করে করে আন্দোলন যদি হয়ে থাকে রাস্তায়, তার ওই ৩ তলার উপরে মানুষ মারা যাবে কেন? এইভাবে টার্গেট করে করে মানুষের মধ্যে, এই যে বললাম না, মানুষকে একটা ঠকানো হয়েছে, বাংলা বিভ্রান্ত করা হয়েছে। কাজে এটা মাননীয় প্রধানমন্ত্রী চান নাই যে কোনো হত্যাকাণ্ড হোক, কেউ মারা যাক। তিনি মানবিক, তিনি লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তিনি মানবতার জননী হিসেবে আপনার মতো ওয়ার্ল্ড মিডিয়ার সাংবাদিকরা তাকে বলেছেন
এবং তিনি মমতার আঁচল দিয়ে এই বাংলাদেশকে দারিদ্রতা জয় করেছেন। দারিদ্রতাকে অতি দারিদ্র তিনি 5% নিয়ে এসেছিলেন, 45% দরিদ্রতাকে 18% নিয়ে এসেছিলেন। বাংলাদেশের মানুষের শতভাগ শিশু স্কুলে যাওয়ার তিনি বাস্তবায়ন করেছিলেন। আজকে একজন সাধারণ কৃষক, রিক্সাওয়ালা, দিনমজুরের সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এটা 15 বছরে সম্ভব হয়েছে। তিনি চান নাই এই বাংলাদেশে তার তিনি দায়িত্বে আছেন তখন এইভাবে হত্যাযজ্ঞ সংগঠিত হোক। তিনি এই জায়গাটা মানবিক ছিলেন, তার এই মানবিকতার সুযোগটা নিয়েছে এই জুলাই সন্ত্রাসীরা। জি, প্রফেসর হাবিবে মিল্লাত, আমরা আপনি বলছিলেন যে মানে সব আওয়ামী লীগ একটা বড় এবং মাল্টি ক্লাস রাজনৈতিক দল, তো তার অনেক রকম উইং আছে, দলের ভিতরে অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকে, যেগুলা লিডারশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার কি মনে হয় যে দলের ভেতরে এখন এই সবগুলো শক্তি একত্রিত হতে পেরেছে? দলের কথায় পরে আসছি, আপনার কথায় একটু যোগ করে নেই এবং খালেদ মাহমুদ ভাইয়ের কথায় যে উনি বলেছেন ভলকার টার্কের কথা, যে মানবাধিকার কাউন্সিলের কথা, কিন্তু সাথে আর একটা কথা উনি যোগ করতেন, সেটি হচ্ছে যে স্ট্রেংথেনিং অফ দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। এর অর্থ আমি আজকে বুঝি না, প্রেসিডেন্ট ট্রাম্প বুঝে সেটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু তার আগেই 28 মিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট হয়েছে সরাসরি, এবং 21 মিলিয়ন ডলার পার্শ্ববর্তী দেশের মাধ্যমে ইনভেস্ট করা হয়েছে। সুতরাং এটা বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না যে সর্বাধিক সর্বত্র চাপ দিয়ে, এটা পৃথিবীর নিয়ম যে ছোট দেশের কোন নেত্রী বা নেতা যদি পৃথিবীতে দেশকে নিজে যদি বড় নেতা হন কিংবা দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে চান, তখন তাদেরকে বাধা দেওয়া হয় বিভিন্নভাবে। আর আপনি আর একটা কথা বলেছিলেন যে ভারসাম্য নষ্ট হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 18+ এই 2 মাস সারা বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ঘটেছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক সেকুলার কান্ট্রি। এই দেশটি যে মূলনীতির উপর ভিত্তি করে বাঙালি জীবনের সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বাধীনতা, সেই স্বাধীনতার মূল স্তম্ভগুলোকে এই বিপ্লবের নামে তারা একটি একটি করে বাদ দেওয়ার চেষ্টা করেছে। হয়তোবা তারা সফল হয়নি, কিন্তু তারা তাদের প্রাণান্তকর চেষ্টা করেছে। এবং সেই 71-এর পরাজিত শক্তি জামাতে ইসলাম, যারা এই 55 বছরের ইতিহাসে কখনো সংসদে 18টির বেশি আসন পায়নি কোন নির্বাচনে, সেই জামাতে ইসলাম এবার এককভাবে 68টি আসন এবং জোটগতভাবে 78টি আসন পেয়েছে, অর্থাৎ 1/4 বেশি আসন পেয়েছে মহান জাতীয় সংসদে। দ্বিতীয়ত, বাংলাদেশের ইতিহাসে জামাতের সর্বোচ্চ ভোট প্রাপ্তি ছিল 12 ভাগের কাছাকাছি একটা নির্বাচনে, সম্ভবত 91 নির্বাচনে। এইবার তারা ভোট পেয়েছে 31 ভাগেরও বেশি। এটা যে তাদের ভোট বা তারা সরাসরি পেয়েছে, তারা মোটিভেট করে পায়নি সেটা বলছি না, তারপরে তাদের ভোট বেড়ে গেছে। এবং আপনি দেখবেন হিজবুত তাহির কিংবা আনসারুল বাংলা টিম কিন্তু আমি প্রকাশ্যে ঢাকা শহরে মিছিল করতে দেখেছি, তাদের সেই খিলাফতের নিয়ে, এবং মহিলাদের হিজাব পরানো কিংবা খেলা বন্ধ করা কিংবা মহিলাদের কাজকর্ম থেকে জামাতি আমিরের মধ্যে ঘরে রাখার একটা প্ল্যান কিন্তু ছিল সেই সময়টিতে। এখনো যে নাই সেটা কিন্তু না, এখনো আছে। সুতরাং বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে যে রাজনৈতিক এবং একটা নিরপেক্ষ অবস্থানে ছিল দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, সেইটা থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এটা অবশ্যই বাংলাদেশের জনগণকে একত্রিত হয়ে রুখতে হবে, না হলে বাংলাদেশ হয়তোবা একদিন ওই পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশে পরিণত হবে। আমাদের মাতৃভূমিকে আমরা সেটা কখনোই চাই না। জি, খালেদ মাহমুদ চৌধুরী, আপনি যেহেতু দলের সাংগঠনিক সম্পাদক, আপনি বলবেন যে দল সংগঠিতই আছে। তারপরও আমি দেখি বিভিন্ন সময় আপনার তৃণমূলের কর্মীরা একটা বিচ্ছিন্নতায় ভুগছে, কারণ তাদের জীবনটা এখন এই মুহূর্তে খুবই কঠিন সংগ্রামের মধ্যে আছে। তারা ঘর ছাড়া, তাদের পেটে খাবার নাই, ঘুমানোর জায়গা নাই। শুধু নিজে একা নয়, পুরো পরিবার পরিজন একবারে ছন্নছাড়া একটা জীবনযাপনের মধ্যে তারা কোনোভাবে টিকে আছে। তো এই
ওরকম একটা যখন ধরেন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এইরকম অবস্থায় কর্মীদেরকে আপনি কিভাবে সংগঠিত করছেন এবং তাদের জন্য কি পরামর্শ দিচ্ছেন? দেখেন, এই কথাগুলো যখন বলেন তখন আমরা খুব অসহায় হয়ে যাই। আমরা খুব দুর্বল হয়ে যাই। কারণ আওয়ামী লীগের প্রাণ হচ্ছে নেতাকর্মীরা। যেখানে আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আপনাকে পরিস্থিতিটা অনুভব করতে হবে। এবং এই যে সারা দেশে প্রায় 40,000 মানুষের বাড়িঘর, অফিস, আপনার ব্যবসা কেন্দ্র পুড়িয়ে দেওয়া হলো 5ই আগস্ট জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে। এরপরে কি নিদারুণ কষ্ট। আজকে একজন ছাত্রলীগের রাজশাহী ইউনিভার্সিটির সেক্রেটারি তার শিবির তার হাত কেটে দিয়ে আঙুল কেটে দিয়েছিলেন। তাকে পরবর্তীতে ধরে তাকে মপ করে পাঠানো হয়েছে। তার পায়ের মধ্যে গ্যাংরিন হয়ে গেছে। এই ছবিটা আজকে সামাজিক মাধ্যমে। এগুলো দেখার পরে তো আমরা ঘুমাতে পারি না। কি কষ্ট। এবং আপনি যে বলছেন আমি যে দলের সাংগঠনিক ঠিক আছে বলছে। হ্যাঁ, আমি যেটা বলেছি, আপনার একজন নেতাকর্মী কি বলেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের বাইরে গিয়ে? নো। অল আর ইউনাইটেড অনারেবল শেখ হাসিনা আন্ডার লিডারশিপ। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় শক্তি। যে আমাদেরকে এই এতদিনে এত নির্যাতন করে আমাদেরকে ভাঙতে পারেনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ আছি। এটা হচ্ছে আমাদের শক্তি। আর আপনি যে কষ্টের কথাগুলো বলছেন, এই কথাগুলো তো আমরা ফিল করি। আমরা যখন এগুলা নিজেদের মধ্যে নিই, আমি বলেন, মিল্লাত বলেন, আদার্স যারা আছে সবাই আমরা খুব কষ্ট পাই। আমরা আমাদের তাদের কষ্ট দেখে যে আমরা খুব মানে ভালো আছি, ব্যাপারটা তা নয়। আমরা প্রতিনিয়ত যারা সারা পৃথিবীতে যারা বাংলাদেশকে ভালোবাসে, আজকে আওয়ামী লীগ বড় কথা না তো। হাবিবি মিল্লাত যেটা বললো যে বাংলাদেশ আক্রান্ত হয়ে গেছে। এখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশের যাদের শেকড় আছে, তারা এখন আওয়ামী লীগের পতাকা তলে আছে। কারণ আওয়ামী লীগকে দিয়ে এই অন্ধকার থেকে বাংলাদেশকে তুলে আনতে হবে। কারণ সবাই যে যার মতো, আপনি যেভাবে কষ্ট পাচ্ছেন আমিও এইভাবে কষ্ট পাচ্ছি। প্রতিনিয়ত খালেদ ভাই ধরেন আমি একজন সাংবাদিক হিসেবে আমি বুঝি যে ধরেন আপনাদেরকে কতভাবে মানে আপনারা যারা নেতৃত্ব স্থানীয়তে রয়েছেন যে আপনাদের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই আপনারা বিদেশে কিভাবে জীবনযাপন করছেন সেটি কিন্তু আমি জানি, আমাকে লোকে বলে, খবর দেয়। আপনাদেরকেই ধার দেনা করে চলতে হয়। তো লোকে অনেক সময় মনে করে কি আপনারা তো বিদেশে না জানি কত আরাম আয়েশে আছেন। তো আপনারা এই বিষয়টা স্পষ্ট করেন না কেন যে আপনাদের সবকিছু ফ্রিজ করে দিয়েছে। আপনাদেরকে অসহায়, আপনাদের হাত পা কেটে দিয়েছে। এগুলো তো সবারই তো। এই যে আমরা যারা আছি, হাবিবি মিল্লাত, আমাদের তো সবকিছু বাজেয়াপ্ত করেছে। সবকিছু ফ্রিজ করে দিয়েছে। সবকিছু পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছেন, সরকার নিয়ে গেছে। এবং বড় বড় ব্যবসায়ী যারা ব্যবসা আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ সমর্থন তাদের ব্যবসা কেন্দ্র নিয়ে গেছে। আমরা তো আছি এই নেতাকর্মীদের ভালোবাসায়, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা আমাদেরকে দেখে, তাদের ভালোবাসায় আমরা আছি। আবার দেশের মধ্যে যারা আছে তারাও কিন্তু জনগণের ভালোবাসা যতটুকু আছে জনগণের ভালোবাসা নিয়ে আছে। আজকে জনগণ যদি আমাদেরকে ভালো না বাসতো, তাহলে এই যে আমাদের কোটি কোটি নেতাকর্মী যারা বাংলাদেশে আছে তারা তো টিকতে পারতো না। দেখেন, তারা মব সন্ত্রাস করেছে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছর জুড়ে করেছে। কিন্তু তারপরেও আওয়ামী লীগের জায়গা থেকে জনগণ যদিও তাদের সঙ্গে যুক্ত হতো, তাহলে তো আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভেসে যেত, কিন্তু যায়নি তো। ওই যে হাবিব মিল্লাত বললো না, 10 জন হলো 32 নম্বরে গিয়েছে, এখনো প্রতিনিয়ত ফাইট করছে, তাই না? এটা জনগণের ভালোবাসা। জনগণ আমাদের নেতা কর্মীদেরকে আগলে রেখেছে বাংলাদেশে, শুধু সময়ের অপেক্ষায় আছে। আজকে যদি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনি কি জানতে চান, তারা জানতে চায় যে আমাদের নেত্রী কবে আসবে। একজন ভোটার, তাকে জিজ্ঞেস করা হলো, মহিলা, যে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কাকে দিয়েছেন? বিএনপি কে দিয়ে। কেন দিয়েছেন? শেখ হাসিনা ফিরে আসবে। এই যে দেখেন, একজন ভোটার, তার বিশ্বাসের সঙ্গে প্রতারণা পর্যন্ত করা হয়েছে। তো ঘটনা হচ্ছে যে এইটাই হচ্ছে, এই ভালোবাসাটা দিয়েই বাংলাদেশের যে নেতা কর্মীরা আছে, এই ভালোবাসার কারণে তারা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু আছে জনগণের ভালোবাসার জন্যই আছে। জি, খালিদ ভাই শুধু ভালোবাসায় তো হয় না। ওই যে আমাদের এলাকায় একটা কথা বলে যে টাকার কাজ পরামিশে হয় না। তো ধরেন আপনাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তাদেরও ব্যাংক
ফ্রিজ করা, যারা আপনাদের ডোনার, দলের একটা তহবিল থাকে, এমনকি আওয়ামী লীগের নিজস্ব যে তহবিল সেটাও ফ্রিজ করা আছে আমি জানি। তো কিন্তু মানে আর্থিক মানে অর্থায়নের জন্য আপনারা কি কোনো রকম কোনো উদ্যোগ নিয়েছেন? আমরা তো একটা যুদ্ধের মধ্যে আছি। সেটা হচ্ছে স্বয়ংক্রিয় যুদ্ধের মধ্যেও আপনি দেখেন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে ওই আপনি যুদ্ধ শুরুর আগে বলে দিয়েছিলেন কিভাবে করে তহবিল গঠিত হবে। সুলতানা বলতে দেন আমাকে। আমরা যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধটা কি? আমাদের মুক্তিযুদ্ধের সময় তোমাদের যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা। আপনি এটাই বলতে চাচ্ছেন তো? আজকে বাংলাদেশের মানুষ তো আমাদেরকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে, আছে। আপনি বলছেন অর্থনৈতিক সংকট, ডেফিনেটলি আছে। ওই সময় ছিল না? এক বেলা খেয়ে ২ দিন যুদ্ধ করেনি? করেছে। যারা বাংলাদেশে আছে, যারা সেই রকম এত এত মব সন্ত্রাস, এত রাষ্ট্র যেখানে বলতেছে আপনার গ্রামে দেখতে পান না, আপনার বাড়ির আশেপাশে দেখতে পারেন না, তাকে ধরতে পারেন না, এইরকম ভাবে যখন উস্কানি দেয়, সেই উস্কানির মধ্যেও আমাদের নেতাকর্মীরা যেহেতু টিকে আছে, তার মানে বুঝেন এখানে জনগণের ভালোবাসা আওয়ামী লীগের নেতাকর্মী কতটুকু আছে। আপনি যে অর্থনীতির কথা বলছেন, অর্থনৈতিক সংকট তো আছেই। অর্থনৈতিক সংকট, হ্যাঁ, আমাদের নেতারা এখন এক বেলা খায়, ছাত্রলীগের ছেলেরা রিক্সা চালায়, মানে আমাদের নেতা কর্মীরা অনেক কিছুই কষ্ট, দিনমজুরে কাজ করতেছে। তো এরকম আছে, অনেক কষ্ট করতেছে। তারপরেও কিন্তু আমরা ওই যে বললাম, আমরা আদর্শিক রাজনৈতিক দল। হ্যাঁ, আমরা আদর্শ নিয়ে চলি। আমরা তো কোনো ক্লাবের সদস্য না যে আমি সদস্য আমি হলাম। বঙ্গবন্ধুর ওই ভাষণটা মানে ৭ই মার্চের ভাষণে তিনি এক জায়গায় বলেছেন না যে আপনারা যে যা পারেন আমাদের আওয়ামী লীগের তহবিলে একটু সাহায্য সহযোগিতা, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। বঙ্গবন্ধু কিন্তু সুনির্দিষ্ট করে বলে দিয়েছিলেন। যাই হোক, আমার আজকে সময় প্রায় শেষ। ডক্টর হাবিবে মিল্লাত, এখন এই যে একটা নানানমুখী সংকট, সেখান থেকে ধরেন কর্মীদের জন্য দিক নির্দেশনা, পরামর্শ এগুলো কি থাকছে? এই প্রশ্নটি খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছেও শেষ প্রশ্ন আমার থাকবে। ডক্টর হাবিবে মিল্লাত। আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর খালেদ মাহিদ ভাই আমার চেয়ে ভালো দিবেন নেতাকর্মীদের, কারণ আপনার কাছে একটু শুনতে চাই। দলীয়ভাবে আমি আসলে কোনো নীতি নির্ধারণী পর্যায়ে পড়ি না, সুতরাং দলের পক্ষ থেকে কথা বলাটা কঠিন। তবে আমি একটা কথা বলতে পারি, যে সমস্ত নেতাকর্মী ৫ই অগাস্টের পরে অসীম সাহসিকতা দেখিয়েছে, ধৈর্য, বিচক্ষণতা এবং সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে, রাজপথে মিছিল করেছে, নিজেদেরকে সংগঠিত করেছে, আওয়ামী লীগের জন্য এরা আসলেই সম্পদ। এই সম্পদকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, আওয়ামী লীগ আমি মনে করি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে, এবং আমি মনে করি এদের সংখ্যা দিন দিন প্রতিদিনই বাড়ছে। জি, খালিদ মাহমুদ চৌধুরী। দেখেন সুলতানা, আপনি আমাদের দলের আভ্যন্তরীণ কৌশল জানতে চাচ্ছেন। এটা তো আমি পাবলিক প্লেসে বলবো না। আমাদের একটা কৌশল আছে, আমাদের নেতা কর্মীরা সেইভাবে কাজ করতেছে ভিতরে। এবং আমি একটা কথা শুধু বলি, একজন নেতাকর্মী আমাদের নেতৃত্বের ব্যাপারে কোনো প্রশ্ন করেনি। আমাদের নেতা, আমাদের আদর্শ বঙ্গবন্ধু, নেতৃত্ব শেখ হাসিনা, এবং তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। এটাই আমাদের শক্তি, এবং এই শক্তি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাবে। আমি এইটুকুই বলতে চাই আজকে। জি, জি, অনেক ধন্যবাদ খালিদ মাহমুদ চৌধুরী এবং ডক্টর হাবিবে মিল্লাত, আপনাদের দুজনকে।